तो ये जनपद अयोध्या के लिए गर्व की बात है हम लोग के लिए कि काफ़ी कम समय में 2 साल के रिकॉर्ड समय में हम लोगों ने कंप्लीट किया है और लैंड एक्विजिशन से लेकर सब काम और पूरे जन सहयोग से हुआ है ये कार्य और सभी लोगों ने इसको अपनी सहमति दी है और बहुत बेहतर तरीके से ये कार्य संपादित हुआ है। এই সংসার একটি বিশেষ চক্রের মাধ্যমে অনবরত ঘূর্ণায়মান। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে ত্রেতা যুগে ঋষি বাল্মীকি যে রামায়ণ রচনা করেছিলেন, আপনি কি জানেন সেটা সর্বপ্রথম রামায়ণ ছিল না? এর আগেও লেখা হয়েছিল রামায়ণ, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাকে সমুদ্রের তলায় বিসর্জন দেওয়া হয়েছিল। আজও এই রামায়ণের অস্তিত্ব রয়েছে সমুদ্রের অনেক নিচে। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই পাথরের একটি টুকরো ভারতের সমুদ্র কিনারাতে পাওয়া গিয়েছিল। কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় সমুদ্র গহ্বর থেকে পাওয়া গেল সবচেয়ে প্রাচীন রামায়ণ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। শুধু দেশই নয়, সারা বিশ্বের কোটি কোটি সনাতনের বিশ্বাস জড়িত রাম মন্দিরের সঙ্গে। রাম মন্দির হলো হিন্দুদের কাছে ইমোশন, যা রামায়ণ অনুযায়ী হিন্দু ধর্মের এক মুখ্য আরাধ্য ভগবান শ্রীরামের জন্মস্থান। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানে নির্মিত হচ্ছে এই মন্দির। মন্দির নির্মাণের তত্ত্বাবধান করছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। এর ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানটি 2020 সালের 5 আগস্টে হয়েছিল। যদি প্রাচীন রামায়ণের একটি অংশ সত্যিই পাওয়া গেছিল, তাহলে এটা কেন সবার কাছে গোপন করা হলো? কথিত আছে, রাবণের ওপর বিজয় লাভের পর শ্রীরাম যখন সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছিলেন, তখন শ্রী হনুমান তার অনুমতি নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে ভগবানের তপস্যায় লীন হয়েছিলেন। তিনি প্রতিদিন একটি শিলার ওপর নিজের নখ দিয়ে রামায়ণের কথা লিখতেন। এভাবে তিনি শ্রীরামের মহিমা উল্লেখ করে এক বিশেষ রামায়ণ রচনা করেছিলেন, যাকে হনুমত রামায়ণও বলা হয়। কিছু সময় পরে মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা শুরু করেন। তিনি সেই রামায়ণকে কৈলাসে ভগবান শিবের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি হনুমানের লেখা রামায়ণ দেখতে পেলেন, যা দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং তার সাথে নিরাশ। হনুমান তাকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন মহর্ষি বললেন যে, আমি অনেক কষ্ট করে এই রামায়ণ রচনা করেছি, কিন্তু আপনার রামায়ণ পড়ার পর আমি বুঝলাম যে আপনার লেখার সামনে আমার রামায়ণ উপেক্ষিত হয়ে যাবে। মহর্ষির এই কথা শুনে হনুমান তার এক কাঁধে সেই বিশালাকায় প্রস্তর খণ্ডটিকে তুললেন এবং অন্য কাঁধে বাল্মীকি মুনিকে নিলেন। এরপর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলেন। পরে নিজের লেখা রামায়ণটি প্রভু শ্রীরামের উদ্দেশ্যে সমর্পণ করে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলেন। এই ঘটনা দেখার পর মহর্ষি মানতে বাধ্য হলেন যে হনুমানের মতো দয়াবান এবং জ্ঞানী এই সংসারে হয়তো আর কেউ নেই। বাল্মীকি এটাও বলেছিলেন যে তিনি কলিযুগে পুনরায় জন্মগ্রহণ করবেন এবং হনুমানের নাম সংকীর্তন করবেন। বন্ধুরা, এটাও মনে করা হয় যে স্বয়ং তুলসীদাস আর কেউ নয়, মহর্ষি বাল্মীকির পুনর্জন্ম, যিনি রামচরিতমানস রচনা করেছিলেন। তিনি হনুমান চালিসা রচনা করে বজরংবলীর গুণগান করেছিলেন। এরপরে সেই মহান গ্রন্থ রামচরিতমানস রচনা করেছিলেন। শোনা যায় যে কালিদাসের সময় সমুদ্রের তীরে এক প্রস্তরখণ্ড পাওয়া গেছিল। সেখানে বিভিন্ন ধরনের দিব্য লেখা খোদাই করা ছিল, তবে কেউ এর অর্থ বুঝতে পারেননি। শেষ অবধি কালিদাস বুঝতে পারেন যে এটা স্বয়ং হনুমানের লেখা রামায়ণের একটি অংশ, যা জলের সাথে প্রবাহিত হয়ে এখানে এসেছে। তুলসীদাসও সেই প্রস্তরখণ্ড দেখতে পেয়েছিলেন, যা কলিযুগের একটি বিরল ঘটনা। তো বন্ধুরা, আজকে আপনারা জানলেন যে ঋষি বাল্মীকির আগেও একটি রামায়ণ রচনা করা হয়েছিল, যার রচয়িতা ছিলেন স্বয়ং হনুমান। সবাই কমেন্টে লিখুন জয় বজরংবলী। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।